ইচ্ছেটানা চ্যানেলে সকলকে স্বাগত। আজকের পরিবেশন প্রখ্যাত লেখক সরোজ কুমার রায়চৌধুরীর লেখা গল্প একটি সত্যিকার ভূতের গল্প। গল্প পাঠে এবং চরিত্র চিত্রণে আমি মৌসুমী। সেবার পুজোর ছুটির পর আমরা কটি বন্ধু পুরী বেড়াতে গিয়েছিলাম। সমুদ্র তীর, নির্জন স্বাস্থ্যান্বেষীর দল লক্ষ্মী পুজোর মধ্যেই একে একে চলে গেছে ভিড় এড়াবার জন্যেই। আমরা এই সময়টা বেছে নিয়েছিলাম। সকাল বিকালে স্নানার্থীর ভিড়ও কমেছে, সন্ধ্যের দিকে ভ্রমণার্থীরও। যেটুকু ভিড় ছিল তাও এড়াবার জন্যে আমরা চক্রতীর্থের দিকে হাঁটতে আরম্ভ করলাম এবং কিছু দূর গিয়ে একটা নির্জন স্থান দেখে বালির উপর বসে পড়লাম। তখন সন্ধে হয়ে এসেছে। তিথিটা বোধহয় অমাবস্যা। পায়ের কাছে সমুদ্র গর্জন করছে, অন্ধকারে ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছে উঁচু উঁচু ঢেউগুলিকে। পাশেই বোধহয় কোথাও একটা জলা ছিল। এক ঝাঁক হাঁস সমুদ্রের দিক থেকে কলরব করতে করতে আকাশপথে ফিরছে। অদ্ভুত দেখাচ্ছিল তাদের শ্রেণীবদ্ধ ছায়ামূর্তিগুলি। আমাদের আলোচনা শুরু হয়ে বোধহয় সাহিত্য নিয়ে, সেখান থেকে রাজনীতি, তারপরে অত্যন্ত স্বাভাবিকভাবে অ্যাটম বোম ও হাইড্রোজেন বোমায় ওটা এসে পড়ে। কিন্তু সেখান থেকে কি করে যে ভূতের গল্পে এসে পৌঁছলো জানি না। হয়তো সেই অন্ধকার রাত্রি, কালো দৈত্যের মতো তরঙ্গের গর্জন এবং অন্ধকার আকাশে বলাকার ছায়ামূর্তিগুলির ডানার শব্দের সঙ্গে কলরব, সমস্ত মিলিয়ে অপার্থিব একটা কিছু ছিল যা আমাদের মনগুলোকে আর একটা অপার্থিবের দিকে টেনে নিয়ে গিয়েছিল। প্রশ্ন উঠল, ভূত আছে কি নেই? এ প্রশ্নে অনন্তকাল থেকে যে মতভেদ চলে আসছে, আমাদের মধ্যেও তার অভাব ঘটল না। একজন বললেন, ভূত নিশ্চয়ই আছে। মৃত্যুর পরে মানুষের দেহ পঞ্চভূতে মিশিয়ে যায়, কিন্তু আত্মা থাকে। আর একজন বললেন, ওসব বাজে কথা। মানুষ ভয় ভূতের কল্পনা করে, হয়তো ছায়া দেখে, নয়তো গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো কোথাও পড়েছে তাই দেখে। ভূত নেই। তর্ক উদ্দাম হয়ে উঠল, ক্রমে এলোমেলো হয়ে গেল। যুক্তি বলে আর কিছু রইল না। মিস্টার চক্রবর্তী তার পাইপটা মুখে নিয়ে নিঃশব্দে শুনে যাচ্ছেন। একবার সিগারেট ধরাতে গিয়ে দেশলাই জ্বালতেই মনে হলো তার চোখ বন্ধ, ঠোঁটের ফাঁকে কৌতুকের হাসি। জিজ্ঞাসা করলাম, মিস্টার চক্রবর্তী, আপনি কথা কইছেন না যে? ভূত সম্বন্ধে আপনার কি অভিমত? চক্রবর্তী এতক্ষণে সোজা হয়ে বসলেন। পাইপটা ঠোঁট থেকে নামিয়ে সেই অন্ধকারে সকলের দিকে একবার দৃষ্টি বুলিয়ে নিলেন। তারপর জিজ্ঞাসা করলেন, আপনারা ভূত দেখেছেন কেউ? কারো মুখে কথা নেই। যারা ভূতের পক্ষে আর যারা বিপক্ষে সকলেই স্তব্ধ। আমি জিজ্ঞাসা করলাম, জ্যান্ত না মরা? সবাই হেসে উঠল। ভূতের আবার জ্যান্ত মরা কি? আমি বললাম, আছে বই কি। মানুষ মরে ভূত হয়, আবার ভূত মরে মানুষ হয়। তাহলে জ্যান্ত মরা থাকবে না? আমি মরা ভূত দেখেছি, জ্যান্ত ভূত দেখিনি। বুঝলাম। তারপর অন্যদের দিকে চেয়ে চক্রবর্তী জিজ্ঞাসা করলেন, আপনারা কেউ দেখেছেন? একজন ঢোক গিলে বললেন, আমি নিজের চোখে দেখিনি অবশ্য, কিন্তু। চক্রবর্তী গম্ভীরভাবে বাধা দিয়ে বললেন, না,
আমি অন্যের চোখে দেখার কথা বলছি না, নিজের চোখে কেউ দেখেছেন কিনা জিজ্ঞেস করছি। কেউ উত্তর দিতে পারল না। সবাই চুপ করে বসে রইলেন। চক্রবর্তী তখন বললেন, আপনারা কেউ দেখেননি, কিন্তু আমি দেখেছি, নিজের চোখে। দেখেছেন? যারা ভূতের পক্ষে তারা সমস্বরে চিৎকার করে উঠলেন, বলুন বলুন, শোনা যাক আপনার কাহিনী। একটু চুপ করে থেকে চক্রবর্তী তার কাহিনী আরম্ভ করলেন। ভদ্রলোক গল্প বলতে ওস্তাদ। তিনি যেমন যেমন বলছিলেন আমি ঠিক তেমনি তেমনি তোমাদের শোনাচ্ছি। চক্রবর্তী বলতে লাগলেন, আমি তখন দার্জিলিংয়ের ম্যাজিস্ট্রেট। জায়গাটি রমণীয়, তার ওপর কাজকর্ম কম, সুতরাং বেশ আছি। একবার করে কাছারি যাই, আর অবশিষ্ট সময় চারদিকে ঘুরি ফিরি। এমন সময় বিনা মেঘে বজ্রপাত। হুকুম এলো বদলির চাকরি, সুতরাং বদলির জন্য সাধারণত আমরা তৈরিই থাকি। কিন্তু দার্জিলিংয়ের পরিবেশে এমন একটা কি আছে যা মানুষকে ঘিরে রাখে আরামে, আনন্দে। চলে যাওয়ার কথা ভুল হয়ে যায়। আমারও তাই হয়েছিল। কোথাও একটি বদলির হুকুম যে কোনো সময় আসতে পারে এটা জানা থাকা সত্ত্বেও যখন হুকুম এলো তখন আমি চমকে উঠলাম, যেন এখান থেকে কোনো দিন কোথাও বদলির কথা ছিল না। মনে মনে বিব্রতই বোধ করলাম। কিন্তু উপায় কি? নির্দিষ্ট দিনে সেখানে পৌঁছতেই হবে। জায়গাটার নাম আর করব না। মনে করুন উত্তরবঙ্গের কোনো একটি জেলার সদর। ছেলে মেয়েদের দার্জিলিংয়ে রেখে আমি যথা সময় একাই রওনা হলাম সেখানে। সঙ্গে দুটি সুটকেস, একটি বিছানা আর আমার পুরাতন ভৃত্য গিরিধারী। সন্ধেবেলায় পৌঁছলাম। তখন ভালো বুঝতে পারিনি। সকালে উঠে দেখলাম চমৎকার নির্জন জায়গায় প্রকাণ্ড হাতার মধ্যে বাংলোটি। আশেপাশে কোথাও বসতি নেই। দূরে পুলিশ সাহেবের বাংলো। রাত্রে তারই আলো টিমটিম করতে দেখেছি। একটু দূরেই নদী, বাংলোর 3 দিক ঘুরে বয়ে চলেছে। সামনে নদীর ওপারে স্নানের ঘাট। ওপারের গ্রামের লোকেরা স্নান করে। বাঁয়ে শ্মশান ঘাট। মফস্বল শহরের শ্মশানে কলকাতার মতো সকল সময় চিতা জ্বলে না। দিনের বেলায় মাঝে মাঝে ধোঁয়া দেখা যায়, রাত্রে চিতার আগুনও চোখে পড়ে। আমার বাংলোর প্রায় পাশ দিয়েই শ্মশানে যাবার রাস্তা, সুতরাং শববাহীদের হরিধ্বনি বেশ জোর শোনা যায়। আগেই বলেছি বাংলোটা বেশ বড়, অনেকগুলো বেশ বড় বড় ঘর। আমি একা এসেছি, অত ঘরের কোনো দরকার ছিল না। যে ঘরটার সঙ্গে কলঘর সংযুক্ত সেইটাকে শোবার ঘর করলাম, আর তার পাশের ঘরটি অফিস। আসবাবপত্র দেখে বোঝা যায় আমার আগে যিনি এই বাংলোয় ছিলেন তিনিও তাই করেছিলেন। সকালবেলায় পুলিশ সাহেব এলেন। তিনি বললেন, আপনার বাংলোয় 2 জন সশস্ত্র পুলিশ নিযুক্ত করলাম, একটু পরেই তারা আসবে। বিস্মিতভাবে জিজ্ঞাসা করলাম, 2 জন সশস্ত্র পুলিশ? কি ব্যাপার? চোর ডাকাতের ভয় আছে নাকি? একটু ইতস্তত করে ভদ্রলোক বললেন, না, চোর ডাকাত ঠিক নয়, তবু কি জানেন, একেবারে মাঠের মধ্যে বাংলো, একটু সতর্ক থাকা ভালো। আমি হাসলাম। আমার সম্বলের মধ্যে এক ঢোল এক কাঁসি, তার আর সতর্কতার কি আছে? বললাম, না না, আমার সশস্ত্র পুলিশের কিছু দরকার নেই, এমনি 2টো সাধারণ কনস্টেবল দেবেন, তাহলেই হবে। পুলিশ সাহেব কথাটা শুনেই যেন বেশ ব্যস্ত হয়ে উঠলেন। বললেন, না না, আপনি আপত্তি করবেন না, এই বাংলোয় সশস্ত্র পুলিশ রাখাই দস্তুর, একেবারে ওপর থেকে ব্যবস্থা। জিজ্ঞেস করলাম, হঠাৎ এই বাংলোর জন্য এমন স্বতন্ত্র ব্যবস্থা কেন? তিনি বললেন, তা জানি নে, আমি আসার আগে থেকেই এই ব্যবস্থা চলে আসছে। পুলিশ সাহেব ভাঙলেন না বটে,
কিন্তু কয়েক দিনের মধ্যেই ব্যাপারটা জানতে পারলাম। আমার ভৃত্য গিরিধারী জেদ ধরতে লাগলো। আমার শোবার ঘরের মেঝেতেই সে শোবে। কেন রে? গিরিধারীকে খুব বিচলিত মনে হলো। বললে, হ্যাঁ হুজুর, এইখানেই শোবো, জায়গাটা ভালো নয়। কেন, খারাপটা কি? গিরিধারী জানালে, বাড়িটা ভুতুড়ে। ওর একটা সুবিধে আছে যা আমার নেই। 5-6 দিন হলো এখানে এসেছি, কিন্তু কয়েকজন সরকারি কর্মচারী এবং আমার কাছারির জনকয়েক উকিল ছাড়া আর কারোর সঙ্গে এ পর্যন্ত পরিচয় করে উঠতে পারিনি। কিন্তু গিরিধারী এরই মধ্যে শহরের অর্ধেক লোকের পরিচিত। বাজার করতে গিয়ে 5 জনের কাছ থেকে খবরটা সে সংগ্রহ করে এনেছে। বললাম, ভুতুড়ে কিরকম? এই 5-6 রাত্রি কাটলো, এর মধ্যে কিছু দেখেছিস? আমি তো দেখিনি। গিরিধারীও স্বীকার করতে বাধ্য হলো সেও কিছু দেখেনি। তবে তবে কি? গিরিধারীর বক্তব্য, 5-6 দিনের মধ্যে কিছু দেখা যায়নি বলে কোনো দিন যে দেখা যাবে না এমন তো কথা নেই। রাত্রে হুজুর যদি ভয় পেয়েই যান, তখন কি হবে? মায়ের কাছে জবাব তো তাকেই দিতে হবে। কথাটা মিথ্যে নয়, সুতরাং তার আবদারে আমাকে রাজি হতে হলো। খাটে আমি শুই, মেঝে শোয় গিরিধারী। পাশের ছোট ঘরটা, যেটা আমি অফিস ঘর করেছি, সেইখানে সারা রাত্রি একটা আলো টিমটিম করে জ্বলে। বাইরে জ্বলে একটা পেট্রোম্যাক্স, আর ফটকে 2 জন সশস্ত্র পুলিশ। আমি অনেকখানি এবং গিরিধারীও খানিকটা নিশ্চিন্ত হলাম যে আলো এবং মানুষের এই উজ্জ ভেদ করে প্রবেশ করার সাধ্য ভূতের বাপেরও হবে না। কিন্তু কি ভূত? কার ভূত? গিরিধারী বললে, মেয়ে লোকের। মেয়ে লোকের? সে আবার কি? আগে হ্যাঁ হুজুর, গিরিধারী এ সম্পর্কে যা শুনেছিল বললে। সেটা এই রকম। কয়েক বৎসর আগে এখানে একজন ম্যাজিস্ট্রেট এসেছিলেন। ভদ্রলোক অনেকগুলি বিবাহ করেছিলেন। তাদের কতকগুলি স্বাভাবিকভাবে, কতক অস্বাভাবিকভাবে মারা যান। তার ব্যবহারে উত্ত্যক্ত হয়ে কয়েকজন পিতৃগৃহে চলে যান। এদের মধ্যে একজন এই বাংলোতেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। তারপর থেকে শ্বেত বসনা একটি মূর্তিকে কোনো কোনো রাত্রে বাগানে ঘোরাফেরা করতে দেখা যায়। শহরের কোনো কোনো লোক দেখেছে। রাত্রে এই বাংলোয় যারা পাহারা দেয় তাদেরও কেউ কেউ দেখেছে। মূর্তিটি যে এই ম্যাজিস্ট্রেটের সাহেবের অপমৃতা সত্যতরীর, তাতে সন্দেহ নেই, কারণ তার গলায় একটা কালো ছিদ্র রয়েছে। গল্পটা শুনতে শুনতে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তবু গিরিধারীকে সাহস দেবার জন্য বললাম, তুই পাগল হয়েছিস গিরিধারী? ভূত আবার আছে নাকি? ওরা সব ভুল দেখেছে। এত লোক সবাই ভুল দেখলে হুজুর? ওরা নিজের চোখে দেখেছে যে। বিজ্ঞের মতো বললাম, নিজের চোখেও ভুল দেখেছে রে বোকা। ভয় পেলে নিজের চোখেও ভুল দেখে। আমি নিজেই কতবার দেখেছি। গিরিধারী সেইখানে বসে পড়ল। জিজ্ঞেস করল, আপনিও ভূত দেখেছেন হুজুর? ওর বসবার ভঙ্গি এবং ভয়ার্ত কণ্ঠস্বরে হেসে ফেললাম। বললাম, ভূত নয় রে, ভুল দেখেছি। ট্যুর থেকে সাইকেলে ফিরছি, চাঁদের আলোয় মনে হলো দূরে রাস্তার ধারে একটা গরু চড়ছে। আর একটু আসতে মনে হলো গরু নয়, বাছুর। আরো কাছে আসতে মনে হলো বাছুর নয়, চাদর মুড়ি দিয়ে একটা লোক বসে রয়েছে। খুব কাছে এসে দেখলাম গরু, বাছুর, মানুষ কিছুই নয়, একটা মাটির ঢিবি। চাঁদের আলোয় ওই রকম লাগছিল। আমি হাসতে লাগলাম, কিন্তু গিরিধারীর মুখ দেখে মনে হলো ও হতাশ হয়ে গেছে। আশা করেছিল বোধহয় একটা জমকালো ভূতের গল্পের ধীরে ধীরে উঠে গেল। একদিন দেখি ও সশস্ত্র সেপাইদের একজনকে চায়ের লোভ দেখিয়ে রান্নাঘরে নিয়ে এসেছে। সেখানে একটা মোড়ায় বসে সেপাইটা চা খাচ্ছে আর গিরিধারী
রান্না করছে, দুজনে গল্প চালাচ্ছে। বুঝলাম ভয়। ও যে রাত্রে আমার ঘরে এসে শোয়, এখন মনে হলো তার সবটাই আমাকে ভূতের হাত থেকে রক্ষা করবার জন্য নয়, ওর মধ্যে আত্মরক্ষার প্রয়োজনও নিহিত রয়েছে। চাকরের ঘরে একলা শোবার সাহস ওর নেই। একদিন রাত্রে আমার তখনও ঘুম আসেনি, গিরিধারী হঠাৎ ধর্মর করে উঠে বসল। আমি চমকে উঠলাম, জিজ্ঞাসা করলাম, কি রে? গিরিধারী আমার কথার উত্তর না দিয়ে চকমক করে চারদিকে চাইতে লাগলো। ও ঘেমে নেয়ে উঠেছে। কি হলো রে? আবার জিজ্ঞেস করলাম। আগে তেনাকে দেখলাম হুজুর। ওর গলার স্বর বেরুচ্ছে না, কোনো রকমে কথাটা বললে। কাকে দেখলি রে? আগে তেনাকে স্পষ্ট দেখলাম, গলায় সেই কালো ফুটোটা। গিরিধারী চোখ বড় বড় হয়ে উঠেছে ভয়ে। আমি জোরে জোরে হেসে উঠলাম, বললাম, স্পষ্ট দেখলি কি করে? তুই তো ঘুমোচ্ছিলি। আগে না, ঘুমোয়নি হুজুর। আমি হেসে বললাম, ঘুমোসনি কি রে? তোর নাক ডাকার উৎপাতে আমি ঘুমোতে পারছিলাম না। গিরিধারী পাশের ছোট্ট ঘরটার দিকে চাইলে, যেটা আমার অফিস ঘর। সেখানে একটা আলো যেমন নিত্য জ্বলে, আজও জ্বলছে, এবং খোলা দরজা দিয়ে এ ঘরেও তার আলো এসে পড়েছে। গিরিধারী তথাপি বললে, আগে না হুজুর, আমি ঘুমোইনি, স্পষ্ট দেখেছি, বলেই তখনই আবার শুয়ে ঘুমিয়ে পড়ল। তারপরে আরো কয়েক মাস কেটে গেল। গিরিধারী এখন অনেকটা সুস্থ এবং স্বচ্ছন্দ হয়েছে, আর ভূত দেখে না। এমনকি এখন সে আমার ঘর ছেড়ে নিজের ঘরেই শুচ্ছে। পূর্বতন ম্যাজিস্ট্রেট পত্নীর আত্মহত্যার বিবরণ আমারও মন থেকে মুছে গেছে। দুর্গাপুজো হয়ে গেছে অনেক দিন। কালী পূজার রাত্রি। গিরিধারী জোর হাতে দাঁড়ালো। কি রে? যদি একটু ছুটি দিতেন হুজুর, সিনেমায় যেতাম। যা। গিরিধারী খুশির সঙ্গে চলে গেল। বাইরের বারান্দায় একটা বেতের চেয়ারে বসেছিলাম। সামনে সেপাইটা পাহারা দিচ্ছে। আমার মনটাই কিরকম খুশি খুশি ছিল। আহা, ছুটির দিন, সবাই আহ্লাদ করছে, আর ও বেচারা বন্দুক ঘাড়ে করে নিয়মিত তালে ফটকের কাছে পায়চারি করছে। ওকেও ছুটি দিলাম। তারপরে বেতের চেয়ারটায় নিশ্চেষ্ট বসে রইলাম কিছুক্ষণ। সূর্য অস্ত গেছে অনেকক্ষণ। সামনের মাঠে কালো অন্ধকার নেমেছে। তার ওপারে জ্বলছে শহরের একখানা উঁচু বাড়ির দেওয়ালির আলোকমালা। কারো ছাদে তুবড়ি জ্বালাচ্ছে, তার আলোয় ফুলঝুরি দেখা যাচ্ছে। আকাশে উঠছে হাউই, কত রকমের। কোনোটা অনেক উঁচুতে উঠে সশব্দে ফেটে গিয়ে উজ্জ্বল লাল নীল আলোর মালা তৈরি করছে। কোনোটা থেকে বেরুচ্ছে এক ঝাঁক আলোর মৌমাছি, উঠতে উঠতে মিলিয়ে যাচ্ছে। আপন মনে দেখছি এইসব। হঠাৎ মনে হলো কতগুলো জরুরি কাজ রয়েছে, যেগুলো আজ রাতেই সেরে রাখা দরকার। উঠলাম। গিরিধারী নেই, কিন্তু সমস্ত ব্যবস্থাই সে করে রেখে গেছে। শোবার ঘর এবং অফিস ঘর দুটো ঘরেই আলো জ্বলছে। শোবার ঘরের আলোটা কম জোর করে দিয়ে অফিস ঘরে গেলাম। সে ঘরের আলোটা টিম টিম করে জ্বলছিল। আলোটা জোর করে দিতেই দেখলাম। কি দেখলাম? দেখলাম কাদার দাগ তখনও কাঁচা রয়েছে। কে যেন একটা পা ছেঁচড়ে ছেঁচড়ে হয় ওদিক থেকে এদিকে এসেছে, নয় এদিক থেকে ওদিকে গেছে। থমকে দাঁড়িয়ে পড়লাম। পূর্বতন আত্মঘাতিনী ম্যাজিস্ট্রেট পত্নীর কথা এই কয় মাসে ভুলেই গিয়েছিলাম। এখন মনে পড়ল, গিরিধারী যেন বলেছিল সেই মহিলাটির একটি পা ছিল না। মস্তিষ্কের মধ্যে একটা তরঙ্গ চলে গেল। তিনি নন তো। একটি মাত্র পা ছেঁচড়ে গেলে এমন দাগ হতে পারে। মনে হওয়া মাত্র আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। আরো মনে পড়ল, গিরিধারীর কাছে যেন শুনেছিলাম কত বৎসর আগে জানি না, এমনি একটা কালী পুজোর অন্ধকার রাত্রেই ভদ্রমহিলা আত্মহত্যা করেছিলেন। কত বৎসর পরে সেই রাত্রি আজ আবার ফিরে এসেছে। ভাগ্যের চক্রান্তে আজকেই গিরিধারীকে ছেড়ে দিয়েছি। চক্রান্ত বই কি,
গিরিধারী না হয় সিনেমা দেখার জন্য ছুটি চেয়েছিল, কিন্তু সেপাইটাকে ছেড়ে দিলাম কেন? সে তো ছুটি চায়নি। কে জানে তারা কখন ফিরবে। কিন্তু এই অন্ধকার রাত্রে, এই নির্জন পুরীতে ততক্ষণ আমার কাটবে কি করে? ভাবতেই আমার বুকের রক্ত জল হয়ে আসছিল। আস্তে আস্তে পিছু হটে শোবার ঘরে ফিরে এলাম। না, ভয় পেলে চলবে না, সাহস সঞ্চয় করে রাখতেই হবে। এখানে সাহায্য করবার জন্য কাউকে পাওয়া যাবে না। দূরে পুরী সাহেবের বাংলোতে দেওয়ালির আলো জ্বলছে, তার ছেলেরা দু চারটে বাজি পোড়াচ্ছে বোধ হয়। কিন্তু সে এত দূরে যে মানুষের কণ্ঠস্বর সেখানে পৌঁছবে না। সুতরাং সাহস রাখতেই হবে, অন্তত গিরিধারী কিংবা সিপাহী না ফেরা পর্যন্ত। দেয়াল থেকে রাইফেলটা পেরে নিয়ে হাতের কাছে রাখলাম এবং অপেক্ষা করতে লাগলাম। কার জন্যে? গিরিধারীর জন্যে, সিপাহীর জন্যে, নাকি সেই আত্মঘাতিনী ভদ্রমহিলার জন্যে? কে জানে কার জন্যে? দূরে শ্মশানে একটা চিতা জ্বলছে। কার দিন শেষ হলো কে জানে? সে কি খুবই বৃদ্ধ? জীবনের তেল একেবারে নিঃশেষ হয়ে এসেছিল? না কোনো তরুণ কি তরুণী? তেল থাকতেও ঝড়ের ঝাপটায় যার জীবন প্রদীপ গেল নিভে। ঘরে ঘরে আজ আলোর মালা। কার ঘর রইল অন্ধকার? বল হরি, হরি বল। কি বিকট চিৎকার করে সব নিয়ে যায় এরা। বুকের ভিতরটা ঠক ঠক করে কেঁপে ওঠে। হঠাৎ একটা শকুন শিশু কচি ছেলের মতো ওয়া ওয়া করে কেঁদে উঠল। সেই ভদ্রমহিলার কচি ছেলেও ছিল নাকি? এইখানে মায়ের মতো তারও কি অপমৃত্যু ঘটেছিল? কিন্তু না, ভয় মুহ্যমান হলে চলবে না, সাহস রাখতেই হবে। রাইফেলটা শক্ত মুঠোয় ধরে বসে রইলাম। তৃষ্ণায় গলা শুকিয়ে এসেছিল। কোণের টিপয়ের উপর কুঁজোর জল, তার মাথায় কাঁচের গ্লাস। কিন্তু অত দূর যাবার আমার সামর্থ্য নেই। বহু কষ্টে পকেট থেকে একটা সিগারেট বার করে ধরাবার চেষ্টা করলাম। ধরানো কি যায়? হাতের জ্বলন্ত দেশলাই ঠক ঠক করে কাঁপছে। ভুলেই গিয়েছিলাম কখন অন্যমনস্কভাবে খাট থেকে পা দুটো ঝুলিয়ে বসেছিলাম। একটার পর একটা দেশলাই জেলে যখন সিগারেট ধরাবার ব্যর্থ চেষ্টা করছিলাম, তখন কে যেন আমার পায়ের তলায় আস্তে আস্তে সুরসুরি দিলে। জ্বলন্ত দেশলাই হাত থেকে পড়ে গেল, মুখ থেকে সিগারেটটাও। সমস্ত দেহ কাঠের মতো শক্ত হয়ে গেল। মনে হলো পায়ের তলাকার সেই মৃদু স্পর্শ যেন বরফের তরঙ্গের মতো আমার সমস্ত দেহে ছড়িয়ে পড়ে মস্তিষ্কের দিকে দ্রুত বেগে ছুটছে। অত্যন্ত দুরন্ত গুমোটে যেমন ঘাম ছোটে, তেমনি কলকল করে ঘামছি। গলার স্বর ফুটছে না। আমি কি অজ্ঞান হয়ে যাচ্ছি? না না, এই হিমানী তরঙ্গকে কোনো মতেই মস্তিষ্ক পর্যন্ত পৌঁছতে দেয়া যাবে না। মনকে একটা প্রকাণ্ড ঝাঁকি দিয়ে বন্দুক হাতে খাট থেকে লাফিয়ে নামলাম। সমস্ত শরীর ঠক ঠক করে কাঁপছে তখনও। প্রচণ্ড শক্তিতে হ্যারিকেনটা নিয়ে খাটের তলায় দেখতে হবে কি আছে। হ্যারিকেনটা নিয়েছি, কিন্তু দেখব কি করে? কেমন যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে, কিছুতেই বেঁকছে না। বাঁকাবার জন্য চেষ্টা করতে যাব, এমন সময় দেখি আমার এতক্ষণ দুরন্ত আগ্রহে নিঃশব্দে শুনে যাচ্ছিলাম চক্রবর্তীর কাহিনী, কিন্তু আর পারলাম না। একসঙ্গে চিৎকার করে উঠলাম, কি কি কি? শান্ত কণ্ঠে চক্রবর্তী বললে, কাছিম। কাছিম? আগে হ্যাঁ, বিরাট আকার একটা কাছিম। চক্রবর্তী এতক্ষণ পরে একটা সিগারেট ধরালো। দেশলাই নিভে যেতেই আবার অন্ধকার, নীরব জমাট এক কালো অন্ধকার। পায়ের নিচে সমুদ্র যেন তিমি মাছের মতো প্রকাণ্ড হাঁ করে বেলাভূমিতে আছড়ে পড়ছে। তার সঙ্গে আমাদেরকেও কি? হাতের টর্চটা জেলে বললাম, চলুন ওঠা যাক, রাত হয়েছে, চলুন। সকলেরই কণ্ঠ হতাশায় মিয়ে গেছে যেন। নমস্কার। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলো না।